আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাভিউ টিভি এবং নিউজ এন্ড ভিউজের লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এবং সিলেট জেলা যুব দলের আহ্বায়ক জনাব সিদ্দিকুর রহমান বাবলু। সবাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভে। আসসালামু আপনাকে ধন্যবাদ। বাংলাভিউ এবং নিউজ এন্ড ভিউজের সকল কলাকুশলী সামনে থেকে এবং পিছনের থেকে যারা কাজ করে এটাকে আরো সমাদৃত করেছেন এবং বহুল প্রচারিত করতে যারা সচেষ্ট ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা, এবং যারা দর্শক আছেন অগণিত দর্শক তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, মূলত আজকে আমরা যে অতিথিকে স্টুডিওতে এনেছি তিনি সিলেট জেলা যুবদলের আহ্বায়ক। গতকাল তিনি সিলেট জেলা যুবদলের এই পদে আবারও এসেছেন, অর্থাৎ মাঝখানে তিনি কিছুদিন বিরতি ছিলেন, যার কারণে গতকাল সিলেটের বিএনপি গণনা রাজনীতিতে ফেসবুকময় এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলাপ আলোচনা ছিল, যার জন্য আমরা তাকে আজকে এই লাইভে এনেছি। কিছু প্রশ্ন তার কাছ থেকে আমরা জানতে চাইব এবং তিনি সেই প্রশ্নের উত্তরগুলো দিবেন। আশা করি শুরু থেকে এবং শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। মূলত আজকে আপনার কাছে আমরা কয়েকটি প্রশ্ন জানবো। সর্বপ্রথম যে প্রশ্নটি জানতে চাচ্ছি, একজন জেলা লেভেলের নেতা হিসেবে, অর্থাৎ যুবদলের দায়িত্বশীল নেতা হিসেবে 50 বছর বয়সে আপনি এখন রয়েছেন। এই বয়সে আপনি যুবদল করছেন, এটা আপনার কাছে কেমন মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে আবারও। আপনার একটু ত্রুটি আছে এখানে, আমার বয়স এখনো 50 ঊর্ধ্ব হয়নি। 50-এর কোটায় 50 ছুঁই আপনি? ছুঁই কথাটা 50 না, আমি 50 না। এবং 50 বছর বয়সের যে সময়সীমা দিয়ে যুবদলের যে প্রসঙ্গটা আপনারা টেনে আনছেন, আমি অতীতে আরো দুই একটি প্রচার মাধ্যমে দেখেছি এইসব বিষয় নিয়ে কথা বলতে। যুবদলের গঠনতন্ত্র বা যুবদলের মধ্যে এরকম কোনো অন্তর্নিহিত কোনো পরিক্রমা এবং নিয়ম নীতি নেই যে যুবদলের বয়স নির্ধারিত। যথেষ্টভাবে জাতীয়তাবাদী ছাত্র দলের বয়স নির্ধারিত করে দিয়েছেন দেশনায়ক তারেক রহমান, এবং এটা যথেষ্ট ফলপ্রসূ হয়েছে ইতিমধ্যে। কিন্তু যুবদলের মধ্যে বয়সের কোনো সীমাবদ্ধতা নাই আদৌ। এবং আমি জানি আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলেও এটার কোনো বয়সের কোনো সীমাবদ্ধ এবং সময়সীমা আছে বলে আমি জানি না। আপনারা এটা কোথা থেকে নিচ্ছেন আমরা জানি না। 19 বছর আসলে সিলেট জেলা যুবদলের স্থবিরতা অনেকটাই আমরা রাজপথে দেখেছি। সেই স্থবিরতার পর আপনি দীর্ঘদিন আপনি গেল 2 বছর সিলেট জেলা যুবদলের আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন। মূলত পরবর্তীতে আপনি বিদেশে যাওয়ার সময় আপনার জায়গায় ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট মমিন ইসলাম মমিনকে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। মূলত এরপরে আপনি সেই পদে ছিলেন না এবং দেশে আসার পরে আপনি গতকালে আপনার সেই পদটি আবার কেন্দ্র আপনার উপরে দিয়েছে। এই সময় আপনাকে কেন্দ্র কি নির্দেশনা দিয়েছে, অর্থাৎ যে আপনি একটি সম্মেলন সফল করে তুলবেন? এটা বেশ লম্বা একটি প্রশ্ন আপনার, আমাকে একটু পিছন থেকে নিয়ে বলতে হয়। যুবদলের যখন আমরা দায়িত্ব নিয়ে আমাদের ওপর অর্পিত হয়, তখন এর আগের 19টি বৎসর যুবদল নেতৃত্বহীন ছিল। যুবদলের কোনো মহানগরে কোনো কাঠামো ছিল না। যুবদলের কোনো বেসমেন্টের কোনো কাছাকাছি ছিল না যুবদল। 19 বছরের একটা নেতৃত্বহীন সংগঠন আমরা পেয়েছি, এবং 1 বৎসরের মধ্যে করোনা মহামারীর সাথে আমরাও যুবদলকে নিয়ে করোনা মহামারীর সাথে আমাদের যুদ্ধ চালিয়ে আমরা লড়াই করে যুবদলকে 19 বছরের জরাজীর্ণ একটা যুবদলকে কাঠামোবিহীন এবং নেতৃত্বহীন একটা যুবদলকে আমরা সংগঠিত করে শক্তিশালী যুব সংগঠনে পরিণত করতে সক্ষম হয়েছিলাম তখন। এবং এই যুবদলকে আমরা যুগোপযোগী যুবদল করেছিলাম, স্বচ্ছ নেতৃত্ব দান করেছিলাম। দেশনায়ক তারেক রহমান, আমরা কৃতজ্ঞতা জানাই আবারও ওনাকে, এবং যুবদলের তৎকালীন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে একটা সঠিক নেতৃত্ব দিয়েছিলেন। এর কৃতিত্বটা পুরোপুরি আমার উপর, আমি না, আমার সাথে 29 জনের একটা তারুণ্যদীপ্ত একটা বহর ছিল, যাদেরকে নিয়ে আমরা হাঁটি হাঁটি পা পা করে যুবদলকে গ্রামে থেকে গ্রামান্তরে প্রত্যন্ত অঞ্চলে আমরা যুবদলকে একটি শক্তিশালী যুব সংগঠনে পরিণত করেছি। আপনারা এর প্রমাণ ইতিমধ্যে বেশ কয়েকটি যুবদলের অংশগ্রহণ পুরো চোখে পড়ার মতো দৃশ্যমান কিছু অনুষ্ঠানে এবং প্রোগ্রামে এবং বিক্ষোভ কর্মসূচি এবং সভা সমাবেশে সেটা পরিলক্ষিত হয়েছে এবং আমরা প্রমাণ করতে পেরেছি। এবং যুবদল এর প্রতিমধ্যেই আমি আমার পরিবার পরিজন দেশের বাইরে অবস্থান করে দীর্ঘদিন থেকে, তো আমি পরিবার পরিজনের কাছে যাওয়ার পরে সুবাদে আমার জায়গায় দলের গঠনতন্ত্রকে মেনে দলের গঠনতান্ত্রিক উপায়ে আমার জায়গায় ভারপ্রাপ্ত দায়িত্ব আমারই এক সহযোগী অ্যাডভোকেট মমিনকে দেওয়া হয়।
সে চলমান ছিল। আমি দেশে প্রত্যাবর্তন করার সাথে সাথে আমি করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ হয়ে আমি নিজের থেকে অনুভূত হয়েছিল যে এই অসুস্থতা নিয়ে দলের কার্যক্রম আমার দ্বারা অব্যাহত রাখা কঠিন হবে। আমি তাকেই দলের দায়িত্ব অব্যাহত রাখতে যথেষ্ট পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সহযোগিতা করে আসছিলাম। সেই জায়গায় আমি একটু আপনার মাঝ কেটে একটু আমি বলি, লোকে মুখে শোনা গিয়েছিল, অর্থাৎ আপনার দলের নেতাকর্মীদের কাছে আমরা শুনেছিলাম যে তৎকালীন যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, ওনার সাথে আপনার ব্যক্তিগত কিছু দ্বন্দ্ব কিংবা এমন কিছু ছিল বিধায় আপনার সেই পদ আবার আপনি দেশে আসার পর সেই পদ আপনার ফিরিয়ে দেওয়া হয়নি। সেই বিষয়টি আপনি একটু যদি পরিষ্কার করে বলতেন। তৎকালীন যুবদলের সভাপতি সাইফুল আলম এবং নীরব, আপনি জেলা যুবদলের আহ্বায়ক হওয়ার পর আপনি সিলেটে কোনো সভা সমাবেশে কিন্তু তিনি আসেননি। সেখানে বারবার আমরা যুবদলের সাধারণ সম্পাদক, তৎকালীন সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, তিনি বারবারই আপনি তাকে নিমন্ত্রণ করেছেন এবং তিনি বারবার এসেছেন। সেই তথ্যটার মধ্যে একটু ফারাক আছে। সাইফুল আলম নীরব এর আমি ঠিক দেশের বাইরে যাওয়ার 15 দিন আগে সিলেটে একটি অনুষ্ঠানে এসেছিলেন। আমার ব্যক্তিগত উদ্যোগে, উনি একটি পারিবারিক অনুষ্ঠানে এসেছিলেন। আমার ব্যক্তিগত উদ্যোগে আমি 1 ঘন্টার নোটিশে সাইফুল আলম নীরবকে নিয়ে তাৎক্ষণিক সভা করেছিলাম একটি হোটেলে, যেখানে সৌভাগ্যবশত উপস্থিত ছিলেন আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির সহ যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এবং সেখান থেকে আমরা বেশ সাড়াও পেয়েছিলাম। আপনাদের প্রচার মাধ্যমগুলো একটি নেহায়াত একটা খোরাক পেয়েছিল নিউজের জন্য, যে এই কথাটা এই তথ্যটা সত্য না যে সাইফুল আলম নীরব সিলেটে আসেন। হ্যাঁ, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বেশ কয়েকবার সিলেটের বেশ কয়েকটি জাঁকজমকপূর্ণ স্বতঃস্ফূর্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন যুবদলের প্রধান অতিথি হিসাবে। উনি বারবারই এসেছিলেন। সাইফুল আলম নীরবের সুযোগ হয় নাই। সাংগঠনিক কার্যক্রমের দ্বারায় হয়তো অন্যান্য জায়গায় তার প্রোগ্রামগুলো, অনুষ্ঠান কর্মসূচিগুলো নির্ধারিত ছিল, সেজন্য এখানে আসার সুযোগ হয়নি। এটাই মেইনলি। যুবদলের যে সম্মেলন, আপনার উপর যে সম্মেলন করার যে দায়িত্ব দিয়েছে, সেই সম্মেলন করতে আপনার কেমন দিন লাগতে পারে আপনি মনে করছেন? কারণ আপনার অনেক দিন সময় চলে গেছে, কিন্তু সর্বপ্রথম আসলে 3 মাসের কমিটি বারবারই দেওয়া হয় আপনাদের দল থেকে, অনেক সময় দেখা যায় কিন্তু 3 মাসের সময় 3 বছরও পেরিয়ে যায়। এটা ফলপ্রসূ প্রশ্ন আপনাকে। এটা আমাদের যুবদলের রাজনীতির সাথে যে সকল নেতৃবৃন্দ, কর্মী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী যারা জাতীয়তাবাদী গণনার আছে, তাদের জন্য বেশ ফলপ্রসূ একটা প্রশ্ন। আমার সময় লাগতে পারে কতটুকু আমি এখন সেটা আপনাকে নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না, বাট আমি অপেক্ষায় আছি যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ একটি সুন্দর, সুস্পষ্ট, স্বচ্ছ এবং শক্তিশালী কাউন্সিল করার জন্য যে নীতিমালাগুলো আমার কাছে উপস্থাপন করবেন আমাকে এখন আমি পাই নাই। আমি যোগাযোগ অব্যাহত রাখছি, এটা পেয়ে যাবো ইনশাল্লাহ। সেই নীতিমালার উপর ভিত্তি করে আমি যুবদলের পরবর্তী কাউন্সিলের ডেট, তারিখ নির্ধারণ করব এবং এটা স্বতঃস্ফূর্ত যুবদলের কাউন্সিল এবং সম্মেলন সম্পন্ন করতে ইনশাল্লাহ আমি সক্ষম হব। আপনাকে মনে করিয়ে দিতে চাই আরেকটা জিনিস, আমি আমার 32 বছরের ছাত্র রাজনীতি, যুবদলের রাজনীতি, বিএনপির রাজনীতির মধ্যে চরম আমি আমার নিজে, আপনি জানেন, আপনিও বলেছেন যে আমি বিএনপির রাজনীতি থেকে নিজেকে সম্পৃক্ত করে ফেলেছি অলরেডি আমাকে, এবং আমি বিএনপির রাজনীতির নতুন নেতৃত্বের সাথে এক হয়ে কাজ করে শুরু করেছি। বিএনপির রাজনীতিকে নিজেকে সম্পৃক্ত করতে চাই, বিএনপির হয়ে কাজ করতে চাই। বিএনপির নেতা হব কি না সেটা না, বিএনপির হয়ে আমি কাজ করতে চাই। তার মাঝ থেকে প্রতিমধ্যে আমাকে যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশ নায়ক তারেক রহমানের সুপরামর্শ নিশ্চয় এখানে অন্তর্নিহিত আছে, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুভব করতে পেরেছে যে যুবদলের সিলেট জেলার যদি একটা সুস্পষ্ট, সুন্দর, সুশৃঙ্খল, সংগঠিত কাউন্সিল করে নেতৃত্ব বাহির করে নিয়ে আসতে হয়, তাহলে সেখানে আমার মতো নগণ্য এক কর্মীর অত্যাবশ্যকতা খুবই জরুরি। আমি এই জন্য 32 বছরের রাজনীতির পরেও এখানে আমি আমার নিজেকে অত্যন্ত গর্ববোধ করছি। আমাকে সেই দায়িত্ব দিয়েছেন দেশনায়ক তারেক রহমানকে আমি আবারও কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করি। আমি স্মরণ করি যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, এবং তারা যে বিশ্বাস এবং আত্মবিশ্বাস নিয়ে, যে মনোভাব নিয়ে, যে আত্মশুদ্ধি নিয়ে আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি এখনো সংকল্পবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ একটা সুশৃঙ্খল, সুন্দর এবং সংগঠিত নেতৃত্ব বের করে নিয়ে আসতে পারবো কাউন্সিলের মাধ্যমে। আরেকটি প্রশ্ন করতে চাই আপনার কাছে, মূলত সিলেটের 13 উপজেলা এবং 5টি পৌরসভা, এই 18টি কমিটি আপনাদের সাংগঠনিক কমিটি, একটি তো জায়গায় আমার কোনো এখন পর্যন্ত কমিটি হয়নি। তার আপনি যখন ছিলেন আহ্বায়ক কমিটিগুলোই হয়েছিল, এর পরবর্তীতে ইউনিয়ন কমিটিগুলো আমরা দেখেছি বারবার আহ্বায়কের সময়। অর্থাৎ আগামী কাউন্সিলর কারা হবেন, এই আহ্বায়ক কমিটির লোকজনই অর্থাৎ
পদাধিকারী ওনারাই কাউন্সিলর হবেন জেলার, নাকি সম্মেলন উপজেলা এবং পৌর সম্মেলন করে সেখান থেকে নেতৃত্ব নির্ধারিত হয়ে জেলার কাউন্সিলে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন? ইতিমধ্যে আমি আপনাকে বলেছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নীতিমালার অপেক্ষায় আমি আছি। তাদের নীতিমালা পাওয়ার পরই আমি আপনাকে এই ব্যাপারে সুস্পষ্ট করে বলতে পারবো। পাশাপাশি মনে করতে চাই, কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিশ্চয় আশাবাদী যে একটা ব্যতিক্রমধর্মী কাউন্সিল সিলেট জেলা যুবদলে সম্পন্ন হবে, জেলা বিএনপির কাউন্সিলের মতো। জেলা বিএনপির কাউন্সিলটা যেভাবে সারা বাংলাদেশের জন্য একটি ভিন্নধর্মী এক্সাম্পল ছিল, ভিন্নধর্মী এবং সুশৃঙ্খল, শান্তিপূর্ণ, পিন পতন শব্দ ছাড়াও একটা সুন্দর সুশৃঙ্খল সম্মেলন যে বিএনপির মতো একটি রাজনৈতিক দল করতে পারে, সেটা বিএনপি প্রমাণ করতে পেরেছে জেলা বিএনপি সম্মেলনে। আমি মনে করি অন্তর্নিহিত একটি স্বপ্ন আছে জেলা কেন্দ্রীয় যুবদলের নেতৃত্বের, যে আমরাও এরকম একটা সম্মেলন এবং কাউন্সিল সম্পন্ন করতে সক্ষম হব, এবং আমরা সেই নীতিমালা পেলেই আপনাকে বলতে পারবো যে আমরা কোন ক্রাইটেরিয়ার মধ্যে করতেছি। আপনি যেটা বলেছেন যে 18টি ইউনিটে আমরা 18টি ইউনিটে ইউনিয়ন কমিটিগুলো কিছুটা হয়েছে। ভারপ্রাপ্ত আহ্বায়ক মুমিনের নেতৃত্বে যখন দল চলছিল তখন কিছু কিছু ইউনিয়ন এবং পৌর ওয়ার্ড কমিটিগুলো হয়েছে, কিছুটা অনেকটা হয় নাই। কিন্তু আমার বক্তব্য এখানে, দল যদি তার গঠনতন্ত্র মোতাবেক এটাকে ন্যায্য মনে করে, উপযুক্ত মনে করে, তাহলে এখন যে চলমান নেতৃত্ব আছে থানাগুলোতে, উপজেলাগুলোতে এবং পৌরগুলোতে, সেখান থেকেই, সেই জায়গার থেকেই, সেই সুদৃঢ় এবং সেই সুশৃঙ্খল শক্তিশালী যে নেতৃত্ব, সেই নেতৃত্ব থেকেই আমরা কাউন্সিল সম্পন্ন করতে সক্ষম হব, যদি আমরা কেন্দ্রের কোনো পূর্বাভাস এই প্রেক্ষাপটে পাই। আরেকটি প্রশ্ন, আসলে আপনার দলের অনেক নেতাকর্মীরাই অনেক জায়গায় লেখালেখি করছেন, আমি সেটি দেখেছি ফেসবুকে। তারা বলছেন যে সুলতান সালাউদ্দিন টুকু যুবদলের সাধারণ সম্পাদক পদ থেকে সভাপতি পদে গেছেন গেল 2-3 মাস আগে। তিনি যদি সভাপতি হতে না পারতেন, তাহলে আপনার যুবদলের যে আহ্বায়কের যে পদে আপনি ছিলেন, অর্থাৎ কিছুদিন আপনি সেই পদে ছিলেন না, অর্থাৎ সেই পদে আপনি হয়তো না ফিরতে পারতেন। আপনার দলের নেতাকর্মী এমনটি বলছেন, অর্থাৎ আপনার, তারা এও বলছেন যে আপনার একটি সৌভাগ্য আছে কেন্দ্রীয় যুবদলের সভাপতি পদে সুলতান সালাউদ্দিন টুকু সেই পদে গেছেন, অর্থাৎ তিনি সেই পদে যাওয়ার কারণে আপনার এই স্থগিতাদেশ কিংবা যাই বলি না কেন, সেটি আপনি আবার স্বপদে ফিরেছেন। সে বিষয়ে একটু যদি আপনি ক্লিয়ার করে বলতেন। সারসংক্ষেপ হলো, সেটা নেহায়তই গুজব, সেটার কোনো ভিত্তি নেই, এই কথাটার কোনো আদৌ ভিত্তি নেই। সুলতান সালাউদ্দিন টুকু যখন জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি ছিলেন, সৌভাগ্যবান হিসাবে আমি সেই কমিটির সিলেট বিভাগীয় সহসভাপতি ছিলাম। অনেকের একটা বদ্ধমূল ধারণা এখান থেকে, এটা সম্পর্কের শুধু ব্যক্তিগত সম্পর্ক, যথেষ্ট উজ্জ্বল, যথেষ্ট পারিবারিক, যথেষ্ট ব্যক্তিত্বপরায়ণ, যথেষ্ট সুনামের এবং যথেষ্ট ঘনিষ্ঠ এবং আন্তরিক। এর মানে এই নয় দল সেখানে বিভ্রান্ত হবে, দল সেখানে ব্যবহৃত হবে ব্যক্তিগত সম্পর্কের সন্নিকটে এবং কাছাকাছি এসে। দল তার দলের গতিতেই চলে। সুলতান সালাউদ্দিন টুকু একজন সফল ছাত্র দলের সভাপতি, সুলতান সালাউদ্দিন টুকু যুবদলের সফল সাধারণ সম্পাদক, একই সাথে যুবদলের সফল সভাপতি। সাধারণ সম্পাদক যদি ব্যর্থ হয়, তাহলে সফল সভাপতি হওয়ার সুযোগ বিএনপির মতো রাজনৈতিক দলে তারেক রহমানের মতো নেতৃত্বের কাছ থেকে আবারও পুনর্জীবিত, পুনর্গঠিত হয় না। সেটা আপনাদেরকে মনে রাখতে হবে। তারেক রহমান নেতৃত্ব নির্ধারণে যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়ে নেতৃত্বকে নির্ধারিত করেতেন, যেটার সৌভাগ্যবানের অংশীদারও আমিও একজন। আজকে যুবদলের সম্মেলন করতে গিয়ে আমাকে বেছে নেওয়া হয়েছে, আমি যুবদলের এটা সফল সম্মেলন করতে পারবো, এটা আমার জন্য গর্বের। এটাই, এই ব্যক্তিগত সম্পর্কের সাথে রাজনৈতিক নেতৃত্ব কোনোভাবেই জড়িত না, কোনোভাবেই অংশীভূত না। আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি, আসলে মূলত আপনি সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। আপনার দলের অনেক নেতাকর্মীরা বলছেন যে জেলা বিএনপির যে নতুন যে পূর্ণাঙ্গ যে কমিটি হবে, সেই কমিটিতে আপনাকে তারা ভালো অবস্থানে দেখতে চাচ্ছেন, এবং আপনি সেটা কিন্তু বলেছেন আপনি যুব বিএনপি করতে চাচ্ছেন। আবার অনেকেই আবার বলছেন যে কেন্দ্রীয় যুব দলের সহসভাপতি পদেও আপনি পদ পেতে চাচ্ছেন। সেই বিষয়টি একটু যদি বলতেন, আপনি জেলা বিএনপির পদে যেতে চাচ্ছেন না কেন্দ্রীয় যুব দলের সহসভাপতি পদ চাচ্ছেন, বা আপনার একটু অবস্থানটা যদি বলতেন। এগুলো কোনো কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি বলেন আর জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদ বলেন, এগুলো কোনো কিছু প্রাপ্তিতে আমার কোনো কৃতিত্ব নাই, আমার কোনো কর্তৃত্ব নাই, আমার কোনো ক্ষমতাও নাই। দলের একজন, আমি আপনাকে শুরুতেই বলেছি, দলের একজন
নগণ্য কনিষ্ঠ কর্মী হিসাবে আমি দলের যে কোনো জায়গায় কাজ করতে পারি। আমি সিলেটের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত হিসাবে আমার আগ্রহ আছে জেলা বিএনপির রাজনীতি হিসাবে একজন কর্মী হিসাবে তাদের সাথে অংশীভূত হয়ে আমার কাজ কর্ম অব্যাহত রাখতে চাই। দল যদি আজকে মনে করে যুবদলের শীর্ষ নেতৃত্বে সিলেটের কেন্দ্রীয় নেতৃত্বে আমাকে অংশীভূত করবে, আমাকে আমাকে নেতৃত্ব দিতে তার আগ্রহ বোধ করে, এটা দলের সিদ্ধান্ত হবে। জেলা বিএনপির নেতৃত্বে আমাকে যদি অংশীভূত করতে চায়, সেটাও জেলা বিএনপি এবং কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের সিদ্ধান্তের প্রেক্ষিতেই হবে। আমার সদিচ্ছার উপর ডিপেন্ড করে এই নেতৃত্বটা নির্ধারিত হবে না। আমার যোগ্যতার মাপকাঠিটা আমাকে বিশ্লেষণ করার সুযোগ নেই, সেটা দল বিশ্লেষণ করবে এবং দল বিচার করবে, দল চিন্তা করবে আমাকে কোন জায়গায় দলের জন্য যত উপযুক্ত হবে। এটুকুই। সর্বশেষে একটি প্রশ্ন দিয়ে আপনার কাছে শেষ করে নিচ্ছি। মূলত আপনার অনুপস্থিতিতে জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন অ্যাডভোকেট মমিন ইসলাম মমিন। সেই জায়গায় ফেসবুক কিংবা অনেক জায়গায় আমরা বিভিন্ন প্রেস রিলিজে আপনার নাম দেখেছি, অনেক জায়গায় যে আপনি জেলা যুবদলের আহ্বায়ক সেই পদটি আপনি ব্যবহার করেছেন এবং সেটি নিয়ে ফেসবুকে অনেক ট্রল হয়েছে আসলে জেলা যুবদলের প্রকৃত আহ্বায়ককে, অর্থাৎ আপনি না ভারপ্রাপ্ত আহ্বায়ক, সেই বিষয়টা একটু যদি আপনি ক্লিয়ার করে বলতেন। আপনি কিন্তু সেই সময় তো অফিসিয়ালি ভাবে যাতে বলতে পারি আপনি আহ্বায়ক ছিলেন না, ভারপ্রাপ্ত আহ্বায়ক আরেকজন ছিলেন। খুব চেষ্টা করেও যদি কোনো সমালোচক, আমাদের দলের কোনো সমালোচক কেউ যদি চায় ও যুব দলের ভিতরে অন্তর্নিহিত অন্তর্কলহ আছে, অন্তর্দ্বন্দ্ব, অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে, সেটা কোনোদিনও প্রমাণ করার সুযোগ নেই। আহ্বায়কের পদটি কেন্দ্র করে সেটা বলারও কোনো সুযোগ নেই, আমি নিশ্চিন্ত করে বলতে পারি। কারণ সে আমার সহযোদ্ধা। আমরা একসাথে, আমি পর্দার আড়ালে থেকে এই যুবদলকে সহযোগিতা করতে চেষ্টা করেছি এবং করেছিও, করে যাচ্ছি। এখন এর মধ্যেই আমি করে চলছি এবং আমাদের মধ্যে এখানে কোনো অন্তর্কলহ নেই, অভ্যন্তরীণ দ্বন্দ্ব নেই। যুবদলের আহ্বায়ক পদটা আমি শুরুতেই বলেছি যে আমি অসুস্থতাজনিত কারণে, দেশের বাইরে অবস্থানগত কারণে আমি নিজের থেকে যুবদল থেকে সরে দলটাকে আমি অচল করতে চাইনি, দলটাকে স্তব্ধ করতে চাইনি, স্থবির করতে চাইনি, অচল করতে রাখতে চাইনি। দলের কার্যক্রম যাতে যথাযথভাবে অব্যাহত থাকে সেই চেষ্টার জন্য যুবদলের চলমান ভারপ্রাপ্ত দায়িত্ব যে সে আমার সহযোদ্ধা, তাকে আমি সহযোগিতা করেছি এবং সেই দায়িত্ব পরিচালনা করার জন্য আমার কোনো দ্বিমত ছিল না এবং এটা কেন্দ্র নেতৃবৃন্দ সেভাবেই নির্ধারিত করেছেন গঠনতান্ত্রিক উপায়ে। এখন প্রতিমধ্যে যদি কেউ আহ্বায়কের নাম করে, সেটাও গঠনতন্ত্রের বাইরে গিয়ে কিছু হয় নাই, গঠনতন্ত্রের মধ্যে থেকেই সবকিছু হয়েছে। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু ওনার সাথে। এতক্ষণ আমাদের যারা লাইভটি দেখছেন কিংবা পরবর্তী যে যারা দেখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং নিউজ এন্ড বিজ এবং বাংলাভিউ টিভির পরবর্তী অন্য কোনো অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।